হৃদ সোজা বাড়িতে চলে আসলো। মিহি শুয়েই ছিল। হৃদ এসেই ওকে জড়িয়ে ধরল। মিহি হৃদের মাথায় আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে পচালোক? চুমু দাও তো, টেনশনে আছি। কিসের টেনশন? চুমু দাও। আগে বলো। আগে চুমু দাও। দাও। দাও না। মিহি হৃদের ঠোঁটে একটা চুমু দিল। হৃদ হেসে বলল, বাহ, ভালোই তো উন্নতি হয়েছে। আগে চুমু চাইলে গালে দিতে, এখন না বলতেই ঠোঁটে। মিহি কিছুটা লজ্জা পেয়ে গেল। ও কি ইচ্ছে করে দিতে চেয়েছে? ভুল করে হয়ে গেছে। হৃদ মিহিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুমি শুধু আমার, মনে থাকবে? কার বলো তো? মিহি বলল, তোমার। এই তো, জান বাচ্চা, সব বোঝে। এখন চুমু দাও। মিহি চুমু দিল। হৃদ বেরিয়ে গেল, অফিসে কাজ আছে। মিহিকে বলল আজকে ওরা ডিনারে যাবে। মিহি যেন সন্ধ্যার দিকে তৈরি হয়ে থাকে। এই বলেই হৃদ চলে গেল। আজকে একটু কাজের চাপটা বেশি। হৃদ কিছু ফাইল চেক করে ওইগুলোতে সাইন করে দিল। এর মধ্যে দরজায় একজন নক করলো। হৃদ তাকিয়ে দেখে কল্পনা এসেছে। হৃদের মুখে বিরক্তির ছাপ দেখা গেল। কল্পনা হৃদের কাছে এসে বলল, হৃদ, একটু কথা ছিল। কি কথা? সেদিন আমার বইয়ের কাছে পিটুনি খেয়েও কি শিক্ষা হয়নি? আজকে আরো চাই? না হৃদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করা যায় না? এই বলেই কল্পনা হাউমাউ করে কান্না শুরু করলো। হৃদ মহা মুশকিলে পড়ে গেল। এভাবে কান্না করলে মানুষ কি ভাববে? দেখুন, এটা কান্না করার জায়গা না। আপনি প্লিজ আসতে পারেন। হৃদ, আমাকে কিছু সময় দিবে? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। হয়তো বেশি দিন বাঁচব না। মরে যাওয়ার আগে নিজের ভুলের ক্ষমা চাইতে আসলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। হৃদ ওর কথা শুনে কিছুটা নরম হলো। বলুন, কি বলবেন? হৃদ এইখানে বললে বিষয়টা কেমন দেখায়? আমরা বরং একটা ক্যাফেতে গিয়ে বসি, কফি খেতে খেতে বলবো, চলো। আমার অত টাইম নেই, এখানেই বলুন। প্লিজ হৃদ, একটা কথা রাখো। হৃদ কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। ওরা একটা ক্যাফেতে গিয়ে বসলো। কল্পনা হৃদকে কেঁদে কেঁদে ওর মনের কথাগুলো বলল। হৃদের কাছে কথাগুলো শুনতে খুবই বিরক্ত লাগছে, কিন্তু আশেপাশে মানুষ বলে কিছুই বলতে পারছে না। হৃদ কল্পনাকে বলল, আমি আপনাকে শুরু থেকেই বোনের নজরে দেখি। আমার ঘরের বউ আছে। আপনি ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করুন। এভাবে বলো না হৃদ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই বলেই কল্পনা হৃদের হাতের ওপরে মাথাটা রেখে কান্না শুরু করলো। হৃদ ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই হৃদের হাত ছাড়ছে না। এই দৃশ্য মিহি দূর থেকে দেখতে পায়। হাতে থাকা ফুলের তোড়াটা হাত থেকে পড়ে যায়। মিহি অব্রর সাথে ফুল পরটি এসেছিল হৃদের পছন্দ মতো ফুল নিতে। ভেবেছিল ফুলগুলো দিয়ে ঘরটা সুন্দর মতো সাজাবে। কিন্তু ফুল কেনার পর ফুল পরটির অপোজিটে একটা ক্যাফেতে হৃদের সাথে একটা মেয়েকে বসে থাকতে দেখে মিহির পৃথিবী ঘুরে উঠল। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অব্র মিহিকে বলল, মিহি দেখো, ওইটা হয়তো হৃদের কোনো ক্লায়েন্ট। তুমি রাগ করো না। না, ওইটা কোনো ক্লায়েন্ট না। সেই দিন ওই মেয়েটাকে আমি মেরেছিলাম, কিন্তু আজকে পচালোক ওকে নিয়েই ক্যাফেতে এসেছে। বাহ! অব্র কিছুটা অবাক হয়ে বলল, মেরেছিলে মানে? এইটাই ওই কল্পনা? হুম, মনে হচ্ছে গিয়ে গলার ওপরে পা তুলে দেই, কিন্তু আজকে আর কিছুই বলবো না। যেই মানুষটা আমার রাগের মূল্য দেয়নি, তাকে আর কিছু বলার নেই। এই বলেই মিহি ছুটে গেল। অব্র দৌড়ে হৃদের কাছে গিয়ে বলল, ভাই, তোকে আর এই মহিলাকে টুইঙ্কেল একসাথে দেখে ফেলেছে। এখন রেগে মেগে অস্থির। হৃদের হাত পা কাঁপতে শুরু করলো। কল্পনা হৃদের হাতটা ধরতেই হৃদ টেনে একটা থাপ্পড় মেরে দিল। খবরদার, ঢলাঢলি মারবেন না। বাল, আপনার জন্য বউ আমায় ভুল বুঝলো। এখন বাসায় গেলে কি করবে? হৃদ ছুটে বেরিয়ে গেল। অব্র কল্পনাকে মুখ ভাসিয়ে বলল, শখ কত, বুইড়া ধামড়ির বয়সে খুকি সাজতে আমার বন্ধুর হাতটা ধরে কান্না মারাচ্ছে। ফালতু বুইড়া বেডি। এই বলেই অব্র হৃদের পেছনে পেছনে চলে গেল। এদিকে কল্পনা উঠে বলল, হোয়াট? আমি বুড়ো? ফালতু ছেলে, তোর বিয়ে হবে না দেখিস। অকালে মরবি শালা। অব্র পেছন থেকে চিল্লিয়ে বলল,
সেম টু ইউ। কল্পনা রাগে দুঃখে চলে গেল। এইদিকে হৃদ মিহির পেছনে পেছনে এসে বলল, প্রিন্সেস প্লিজ ভুল বোঝো না, বিশ্বাস করো আমি যেতে চাইনি। ওর নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও আমাকে কিছু বলতে চাই তাই গিয়েছিলাম। মিহি তেড়ে এসে হৃদের গলা ধরল। ওর জন্য এত দরদ তোমার? তো যাও না, ওর কাছেই যাও। পা ধরি পাখি, রাগ করো না। আর কখনো এমন করবো না। ধ্বংস করে দেব সব। এই বলেই মিহি তেড়ে গিয়ে কাচের একটা গ্লাস ফেলে দিল। একটার পর একটা ফুলদানি ফেলে দিল। একটা কাচের টেবিল ছুঁড়ে মারল হৃদের পায়ের কাছে। মিহি এইরকম রাগী মূর্তি দেখে হৃদের গলা শুকিয়ে গেল। মিহি তাণ্ডব শুরু করে দিয়েছে। একের পর এক জিনিস ভাঙছে। হৃদ না পেরে নাটক করে মাটিতে পড়ে গেল। এতদিন বউ ওর ভয়ে নাটক করে মটকা মেরে পড়ে থাকতো। এখন ও বউয়ের ভয়ে নাটক করছে। ভাবতেই হাসি পায়। হৃদকে পড়ে যেতে দেখে মিহি ছুটে এসে হৃদের মাথা ওর কোলে রাখে। কি হয়েছে তোমার, পচা লোক? এই, চোখ খোলো না। মিহি কান্না করতে করতে ক- কথাগুলো বলল। মিহি ওর কান্না দেখে হৃদও একটা চোখ খুলে দিল। এরপর টুপ করে ওর গালে নাকে চুমু খেয়ে নিল। শান্ত হও বউ, এত রাগ করতে নেই। তোমার কি ব্যথা লেগেছে? না জান, ব্যথা লাগেনি। মাত্র 9 দিনের সংসার আমার। যে মানুষটা ভালোবেসে আমার হাতটা ধরেছিল, সেই মানুষটাই বিয়ের পর ঠিক 1 মাস পর আমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। যেন এটাই ছিল আমার 1 মাসের বিয়ের সবচেয়ে বড় উপহার। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে উঠল রাহার। পৃথা রাহার পাশে বসে জিজ্ঞেস করলো, লাভ ম্যারেজ? রাহা পৃথার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রথম যেদিন দেখতে এসেছিল সেই দিনই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। এরপর মাসখানেক কথা বলার সময় পেরিয়েছিলাম। আর তার মধ্যেই একে অপরকে মন দেওয়া নেওয়া হয়ে গেল। এটাকে কি লাভ ম্যারেজ বলা ঠিক হবে? অ্যারেঞ্জ ম্যারেজই বলা যায়। তাহলে তাই, বিয়েটা ভাঙলো কেন? এই প্রশ্নের উত্তরটাই তো আমি পাইনি কখনো। সে যে কেন আমাকে ছেড়ে চলে গেল তা আজও আমার কাছে অজানা। পুরো গল্পটা বলো শুনি। রাহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, শুনবে? শোনো তবে। বিয়ের রাত থেকেই সব মিলিয়ে 9 দিনের মতো একসাথে ছিলাম আমরা। এই 9 দিন আমার কাছে ছিল স্বপ্নের মতো সুন্দর। মানুষটা আমাকে ভালোবাসতে কোনো কার্পণ্য করেনি। আমাকে নিজের হাতে তুলে খাবার খাইয়ে দিত। আমার মন খারাপ দেখলে নিজেও মন খারাপ করে বসে থাকতো। আমি যদি কাঁদতাম তাহলে সেও বাচ্চাদের মতো করে কাঁদতো। আমাদের দেখে কেউ বুঝতেই পারতো না যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ। সবাই ভাবতো আমরা বোধহয় প্রেম করে বিয়ে করেছি। এতটাই সুন্দর সম্পর্ক ছিল আমাদের। কথাগুলো বলতে বলতে আনমনেই রাহার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। পৃথা সবটা শুনে জিজ্ঞেস করলো, এত সুন্দর সম্পর্ক ভাঙলো কিভাবে? রাহার মুখটা মুহূর্তেই বিষাদে ছেয়ে গেল। বিষণ্ণ মনে সে বলে উঠল, বিয়ের কয়েকদিন পর ও ঢাকায় চলে গেল নিজের কাজের জন্য। আমিও বাবার বাসায় এলাম পরীক্ষার জন্য। এরপরেও আমাদের মাঝে নিয়মিত যোগাযোগ ছিল। প্রতিদিন ফোন কলে কথা বলতাম আমরা। সবটাই ঠিকই ছিল। অন্তত আমার কাছে তো ঠিক ছিল। বিয়ের 1 মাস পূর্ণ হলো সেই দিন। সকালবেলা দুজন মেসেঞ্জারে কথা বলছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি ওনার সাথে কথা বলতে বলতেই দরজা খুললাম। ডাকপিয়ন আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে গেল। খামটা হাতে নিতেই কেন যেন আমার হাতটা কেঁপে উঠল। বুকটা ধক করে উঠল। শান্ত আমি হঠাৎই যেন অশান্ত হয়ে গেলাম। কেন এমন হলো আমি জানি না। তারপর কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। খুলে দেখলাম সেখানে আমার জন্য ডিভোর্স পেপার পাঠানো হয়েছে। বিশ্বাস করো, ওই মুহূর্তে আমার পুরো দুনিয়া যেন ঘুরে উঠেছিল। আমি স্থির থাকতে পারছিলাম না। আমার কাছে সবটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি সাথে সাথে ওনাকে টেক্সট দিয়ে জানতে চাইলাম, এসবের মানে কি? উনি আমাকে অজুহাত দেখালো, ব্যস্ত আছি, পরে কথা হবে। তারপর আর কথাই হলো না। উনি সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিলেন। আমি অনেক চেষ্টা করেছি ওনার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু পারিনি।
আমার পরিবারও অনেক চেষ্টা করেছে ওনার পরিবারের সাথে কথা বলার জন্য। কিন্তু ওনারা কেউই যোগাযোগ করতে চায়নি। কেন চায়নি, কেন এই ডিভোর্স কিছুই জানা নেই আমার কিংবা আমার পরিবারের। এত সুন্দর সম্পর্ক এভাবে ভেঙে যেতে পারে? পৃথার অবাক কণ্ঠস্বর রাহাকে বিচলিত করল না মোটেই। সে শান্ত নদীর মতো স্থির থেকে বলল, অনেকে বলে আমার উপর নাকি কালো জাদু করা হয়েছে। কে বা কারা করেছে আন্দাজ করতে পারিনি, কিন্তু কিছুই করার নেই। যে মানুষটার সাথে থাকতে চাইলাম সেই তো যোগাযোগহীনতাকে বেছে নিল। আমি যদি একটাবার ওনার সাথে কথা বলতে পারতাম, তবুও নিজের মনকে বুঝ দিতে পারতাম। কিন্তু দেখো, উনি তো কোনো যোগাযোগই রাখেননি। জানো, আমার কাছে আজও সবটা কল্পনার মতো মনে হয়। যেন আমার বিয়ে, সংসার, বিচ্ছেদ সবটা মিলিয়েই একটা স্বপ্ন। ঘুম ভাঙার পর সেই স্বপ্নটাই আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি ভুলতে পারছি না কিছুই। আমার যে কি কষ্ট হয় তা যদি কাউকে বোঝাতে পারতাম। বাইরে বাইরে নিজেকে শক্ত রাখার কত চেষ্টা করি, কিন্তু একা থাকলেই ভেতরের সব কষ্ট কান্না হয়ে ঝরে পড়ে। আমি কাঁদতে চাই না, তবুও কাঁদি। জানি না আমার সাথে এইসব কেন হলো। শুধু এতটুকু জানি, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সমস্যা একটাই, আমি এইসব মানতে পারছি না। প্রতি মুহূর্তে মানানোর চেষ্টা করে যাচ্ছি অবশ্য। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল রাহা। পৃথা রাহার হাতের ওপরে হাত রেখে চুপ রইল। সে কি বলবে নিজেও বুঝতে পারছে না। একটা মেয়ের বিয়ে নিয়ে কত শত স্বপ্ন থাকে। স্বপ্নের মতো সুন্দর বিয়ে যদি এইভাবে ভেঙে যায়, তাহলে সান্ত্বনার বাণীও বোধহয় কম পড়ে যায়। তাই আজ ননস্টপ বকবক করা পৃথাও যেন চুপ করে আছে। তার মুখ দিয়েও কথা বের হচ্ছে না। তবুও সে বলল, একদিন সবটা ঠিক হয়ে যাবে। রাহা হাসলো কথাটা শুনে। তা দেখে পৃথা জানতে চাইল, হাসলে যে? এই কথাটা সবাই বলে, কিন্তু আসলেই কি সব ঠিক হয়ে যায়? এই যে আমার জীবনে পর পর এতগুলো ঘটনা ঘটলো, সব কি ঠিক হবে? আমার নির্ঘুম রাত, ভেজা চোখ, বুক ফাটা আর্তনাদ, নীরবতা, চরিত্রের একটা ট্যাগ পাওয়া যে আমি ডিভোর্সি, এইসব ঠিক হবে কখনো? সময়ের সাথে সাথে হয়তো সবটা ফিকে হয়ে আসবে, কিন্তু না, আমি কিছু ভুলতে পারবো না। আমার গায়ের জড়িয়ে যাওয়া ডিভোর্সি ট্যাগ ঘুচবে আর না। আমি আমার 9 দিনের আমি আমার 9 দিনের সংসারটাকে ভুলতে পারবো। কথা বলতে বলতে রাহা খেয়াল করলো পরবর্তী ক্লাসের সময় হয়ে গিয়েছে। তাই ক্যান্টিনের চেয়ার ছেড়ে উঠে সে পৃথাকে বলল, চলো ক্লাসে যাই, ম্যাম চলে আসবেন একটু পরেই। হ্যাঁ চলো। অতঃপর তারা দুজনে পা বাড়ালো সময়ের দিকে, সামনের দিকে। রাহা চোখের পানি মুছে নিজেকে সামলে নিল। হয়তো সত্যিই একদিন সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না হৃদম। আমাদের 9 দিনের সংসারটাকে আমি কখনো ভুলতে পারবো না। হয়তো সারা জীবন আমাকে ওই সুন্দর 9টা দিন নিয়েই কাটাতে হবে। আমি এখনো খুব করে চাই একটাবার কথা বলুন আপনি আমার সাথে। আমি শুধু জানতে চাই, কেন আমাকে এইভাবে ছেড়ে গেলেন? কেন মনের ভেতরে এতটা আশা জাগিয়ে হাতটা ছেড়ে দিলেন? কেন এতটা ভালোবাসা দিয়েও তা আবার আমার থেকে কেড়েও নিলেন? কেন হৃদম, কেন? হয়তো রাহার এই প্রশ্নগুলোর উত্তর কখনো না কখনো মিলবে, আবার হয়তো না। নিয়তি তার ভাগ্যে কি লিখে রেখেছে তা সময়ই বলবে। রাহাও অপেক্ষায় আছে এমন একটা সময়ের, যেদিন সে তার নিজের প্রাক্তনের থেকে জানতে চাইবে, কেন এমন করলো। আমার সব প্রশ্নের উত্তর চাই। দিন উত্তর। সমাপ্ত। 9 দিনের সংসার গল্পটির নাম লেখায় নামিরা নূর নিদ্রা। বিশেষ দ্রষ্টব্য, এটা একটা সত্য ঘটনা। সত্য ঘটনা অবলম্বনেই লেখা, শুধু চরিত্রগুলোর নাম পাল্টে দেওয়া হয়েছে। এতটুকুই ঘটনাটা জানা গেছে বলে এতটুকুই দেওয়া হয়েছে।